মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন তাহলে হয়তো নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডের নামটা শুনে থাকবেন। এটা ভারতের বেশ জনপ্রিয় একটা ফান্ড। তো আজ আমরা ঠিক এটাই করতে চলেছি, এর অফিসিয়াল ফ্যাক্ট শিটটা খুলে সহজ ভাষায় এর সবকিছু জানার চেষ্টা করব। আসলে যে কোনো মিউচুয়াল ফান্ড তো একটা কালো বাক্সের মতো, তাই না? বাইরে থেকে অনেক কিছুই বোঝা যায় না। তো আজ আমরা এই বাক্সটা খুলব, দেখব এর ভেতরে কি আছে, কিভাবে কাজ করে, আর কোন জিনিসগুলো একটা ফান্ডকে ভালো বা মন্দ বানায়। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ফান্ডের সাথে পরিচিত হব, তারপর এর বিনিয়োগের কৌশলটা বুঝব, দেখব ভেতরে কোন কোন কোম্পানি আছে। এরপরে এর পারফরমেন্স, ঝুঁকি আর খরচ নিয়ে কথা বলবো। আর সব শেষে দেখব এই ফান্ডটা কাদের জন্য ভালো হতে পারে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত আসুন ফান্ডটার পরিচয়টা জেনে নেই। শুরুতেই একটা বেসিক জিনিস পরিষ্কার করে নিই, লার্জ ক্যাপ ফান্ড মানে কি। সহজ কথায় এই ফান্ডগুলো দেশের সবচেয়ে বড় আর নামকরা ১০০টা কোম্পানিতে টাকা লাগায়। মানে ধরুন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংকের মতো বড় বড় কোম্পানি। যেহেতু এই কোম্পানিগুলো খুব স্থিতিশীল আর নিজেদের বাজারে লিডার, তাই এই ফান্ডগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে একটু কম থাকে। এবার কিছু জরুরি তথ্য দেখে নেওয়া যাক। দেখুন, ফান্ডের সাইজ কিন্তু বিশাল, প্রায় ৪৫,০০০ কোটি টাকা। বোঝাই যাচ্ছে বহু মানুষ এর উপর ভরসা করেন। তবে আমার কাছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগে এর ফান্ড ম্যানেজারের বিষয়টা। শৈলেশ রাজভান, তিনি ২০০৭ সাল থেকে, মানে ফান্ডের শুরু থেকেই এর দায়িত্বে আছেন। এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট আস্থার ব্যাপার, কারণ তার মানে হলো ফান্ডের স্ট্র্যাটেজিতে একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, ফান্ডের পরিচয় তো হলো। এখন প্রশ্ন হলো, এই ফান্ড টাকা বিনিয়োগ করে কিভাবে? মানে তাদের চিন্তা ভাবনাটা কি? চলুন সেটাই দেখি। ফান্ডটার দর্শন খুব সোজাসাপটা। তারা এমন কোম্পানিতে বিনিয়োগ করতে চায় যারা তাদের সেক্টরের লিডার বা ভবিষ্যতে লিডার হওয়ার ক্ষমতা রাখে। আর সবচেয়ে বড় কথা, সেই কোম্পানিগুলোর হাতে যেন যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা থাকে। মানে এমন কোম্পানি যারা আর্থিকভাবে শক্তিশালী আর যাদের ব্যবসাটা অনেক দিনের জন্য টেকসই। তো এই যে দর্শন বা ফিলসফির কথা বললাম, সেটা বাস্তবে কেমন দেখায়? এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মোট বিনিয়োগের প্রায় ২২% হল ব্যাংকিং সেক্টরে। এর থেকেই বোঝা যায় যে তারা স্থিতিশীল বড় কোম্পানিকেই বেশি পছন্দ করে। আমরা তো সেক্টরগুলো দেখলাম, এবার চলুন আরও একটু ভেতরে যাই, দেখি ঠিক কোন কোন কোম্পানিতে এই ফান্ড সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। দেখুন, লিস্টের একেবারে ওপরেই আছে দেশের সেরা কিছু নাম: এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক, মানে সব ব্লু চিপ স্টক। আর একটা জিনিস খেয়াল করেছেন, টপ ৫টা কোম্পানির মধ্যে ৪টাই হলো ব্যাংক। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বোঝাই যাচ্ছে ব্যাংকিং সেক্টরের উপর এদের আস্থা কতটা বেশি। এতক্ষণ তো আমরা কৌশল আর কোম্পানি নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন তো একটাই, তাই না? রিটার্ন কেমন দিয়েছে? এই স্ট্র্যাটেজি কি আদৌ লাভজনক হয়েছে? চলুন এবার পারফরমেন্সের দিকে তাকানো যাক। এই সংখ্যাটা একবার দেখুন, সত্যি অবিশ্বাস্য। ভাবা যায় ২০০৭ সাল থেকে যদি কেউ প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকার একটা এসআইপি চালু রাখতেন, তাহলে তার মোট বিনিয়োগ হতো প্রায় ২১,৭০,০০০ টাকা। আর আজ সেটার ভ্যালু কত? প্রায় ৯৯ লক্ষ টাকা। এটাই হলো লং টার্ম ইনভেস্টিং আর কম্পাউন্ডিংয়ের জাদু। শুধু তাই নয়, এই টেবিলটা দেখুন। এখানে ফান্ডের রিটার্নের সাথে তার বেঞ্চমার্ক, মানে বিএসই 100 টিআরআইয়ের তুলনা করা হয়েছে। বেঞ্চমার্ক হলো একটা মাপকাঠি, যেটা দিয়ে বোঝা যায় ফান্ডটা বাজারের তুলনায় কেমন পারফর্ম করছে। আর দেখুন, প্রায় সব ক্ষেত্রেই, মানে ১ বছর, ৫ বছর বা ১৫ বছর, ফান্ডটা কিন্তু তার বেঞ্চমার্ককে হারিয়েছে। এটা খুবই ভালো একটা লক্ষণ। এবার আসি ঝুঁকির কথায়। এই সংখ্যাগুলো হয়তো একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু সহজ করে বলছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে যে ফান্ডের রিটার্নে কতটা ওঠানামা হয়, এখানে সেটা মাঝারি পর্যায়ে আছে। আর বিটা দেখুন 0.90, মানে ১-এর কম। এর সহজ অর্থ হল, শেয়ার বাজার যখন খুব বেশি ওঠানামা করে, তখন এই ফান্ডটা তুলনামূলকভাবে একটু কম দোলে, মানে একটু বেশি স্থিতিশীল। আর শার্প রেশিও আমাদের বলে যে ফান্ডটা যে পরিমাণ ঝুঁকি নিচ্ছে তার তুলনায় কতটা ভালো রিটার্ন দিচ্ছে। এখানে সেটাও বেশ ভালো। আরেকটা ছোট কিন্তু জরুরি তথ্য হল,
এক্সিট লোড, মানে আপনি যদি বিনিয়োগ করার 7 দিনের মধ্যেই টাকা তুলে নিতে চান তাহলে আপনাকে 1% চার্জ দিতে হবে। এটা আসলে করা হয় যাতে মানুষ হুট করে টাকা তুলে না নেয় আর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে। তো আমরা ফান্ডের ভেতর বাহির প্রায় সবই দেখে নিলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ফান্ডটা আসলে কাদের জন্য, কাদের বিনিয়োগের উদ্দেশ্যের সাথে এটা খাপ খায়? দেখুন, ফান্ড কর্তৃপক্ষ নিজেরাই বলছে যে এই প্রোডাক্টটা সেই সব বিনিয়োগকারীদের জন্য যারা লম্বা সময়ের জন্য তাদের পুঁজি বাড়াতে চান, আর তাদের বিনিয়োগের মূল লক্ষ্য হল ভারতের সবচেয়ে বড় আর প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে টাকা লাগানো। তাহলে সবশেষে একটা প্রশ্ন। আমরা দেখলাম যে এই ফান্ডটা স্থিতিশীলতা আর গ্রোথ দুটোরই একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। এখন ভাবার বিষয় হলো, এই ধরনের প্রোফাইল কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মেলে? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার নিজের প্রয়োজন আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিচার করে।